হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে লেন্স এবং লেন্সের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। তো আগের ভিডিওতে আমরা প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ এবং তার সম্পর্কিত গাণিতিক প্রশ্ন আলোচনা করেছি। তো এরপরে আসছি লেন্সের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। তো সেই বিষয়টাতে যাওয়ার আগে প্রথম আজকের মুখ্য আলোচ্য বিষয় থাকবে লেন্স সম্পর্কিত যে আমাদের ধারণা। তাহলে লেন্স কি? তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলোকে আমরা যে বোর্ডের ডান সাইডে ছোট ছোট করে লিখে রেখেছি সেইগুলোকে আমরা ডেসক্রাইবলি এখানে আলোচনা করব। সেই লেন্স, তো লেন্সটা কি? এটা একটা, তাহলে প্রথম কথা হবে এটা একটা প্রতিসারক মাধ্যম, বিশেষ আকৃতির প্রতিসারক মাধ্যম যার মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে এবং একটা নির্দিষ্ট ঘটনাগুলো ঘটতে দেখা যায়। তো এই লেন্সের এবারে আমরা চলে আসছি প্রকারভেদ। প্রকারভেদ বলতে কি, যে কত ধরনের লেন্স। এখন এই লেন্সটার প্রকারভেদ আমরা দুটো বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে লেন্সটা কিরকম তার কার্যকারিতা দেখাচ্ছে, দ্বিতীয়ত তার আকৃতির উপর ভিত্তি করে, আর অর্থাৎ তার যে আকৃতির উপর ভিত্তি করে নামকরণগুলো হয়ে থাকে সেটাকে আমরা একটা ভাগের মধ্যে ধরছি। প্রথমত যে আমরা প্রকারভেদটা আলোচনা করছি সেটা হচ্ছে যে তার যে লেন্সের কৃতকার্য, লেন্সটা কিরকম প্রকৃতিতে কার্য করছে সেই কার্যের উপর ভিত্তি করে, অর্থাৎ লেন্সের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসৃত হওয়ার পরে সেই সমস্ত রশ্মিগুলোকে যদি অভিসারী রশ্মিগুচ্ছতে পরিণত করে দেয়, যে লেন্স এই কাজটা করবে সেই লেন্সটাকে বলা হবে অভিসারী লেন্স। সাধারণত উত্তল প্রকারের লেন্স গুলো হবে অভিসারী লেন্স, উত্তল লেন্স। অর্থাৎ কার্যের উপর ভিত্তি করে আমরা লেন্সকে উত্তল লেন্সে ভাগ করতে পারি। অর্থাৎ আবার কি, এমন লেন্স যার মধ্য থেকে আলো রশ্মিগুলো প্রতিসৃত হওয়ার পরে অপসারী আলোক রশ্মি গুচ্ছে পরিণত হয়ে যায়, সেই প্রকার লেন্স যেটাতে সাধারণত হয়ে থাকে সেটা হচ্ছে অবতল লেন্স। তাহলে লেন্স প্রধানত তার কার্যের উপর ভিত্তি করে আমরা দুভাবে ভাগ করতে পেরে থাকি, সেটা হচ্ছে উত্তল প্রকার লেন্স আর এক প্রকার অবতল প্রকার লেন্স। আর এক ধরনের ভিত্তিতে আমরা শ্রেণী বিভাগগুলো করতে পারি, যে লেন্সটার যে তল, গোলীয় তলটা, সেই গোলীয় তলের নাম অনুযায়ী যে লেন্সটা তৈরি হচ্ছে, যে দুটো গোলীয় তল দ্বারা সীমাবদ্ধ একটা প্রতিসারক মাধ্যম যাকে আমরা লেন্স বলে বলেছি, সেই দুটো প্রতিসারক তলগুলোর প্রকৃতির উপর ভিত্তি করে আমরা যদি দুপাশের প্রতিসারক তল উত্তল প্রকৃতির হয় এবং দুপাশের উত্তল হয় সেটাকে বলা হচ্ছে উভ উত্তল লেন্স। যদি দুই পাশে অবতল প্রকৃতির হয়ে থাকে সেটা হচ্ছে উভাবতল লেন্স। যদি একদিকে উত্তল একদিকে সমতল তাকে বলা হচ্ছে সমতলোত্তল লেন্স। যদি একদিকে অবতল একদিকে সমতল এটাকে বলা হচ্ছে সমতলাবতল লেন্স। একদিকে যদি উত্তল একদিকে যদি অবতল এটাকে বলা হচ্ছে উত্তলাবতল লেন্স। তো এইরকম ভাবে তার প্রকৃতি, তার যে গোলীয় তল গুলো রয়েছে দুপাশের গোলীয় তলটার প্রকৃতির উপর ভিত্তি করে কিন্তু আমরা বিভিন্ন ভাবে তাকে নামাঙ্কিত করতে পারি। তো এই যত প্রকারের লেন্স হোক না কেন তাদের কার্যকারিতা হয় উত্তল প্রকৃতির হবে, অর্থাৎ সে অভিসারী আলোক রশ্মিতে পরিণত করবে, আর না হলে অপসারী রশ্মিগুচ্ছতে পরিণত করে দেবে। তো সাধারণত যে প্রকার লেন্স গুলোর আমরা যদি কার্যকারিতা অনুযায়ী ভাগ করতে গিয়ে দেখবো, যে প্রকার লেন্স গুলোর মাঝখানটা মোটা হয়, দু প্রান্ত ভাগ সরু হয়ে থাকে, সেইগুলো সাধারণত হয়ে থাকবে উত্তল প্রকারের লেন্স। আর যে সমস্ত লেন্স গুলোর মাঝখানটা হবে সরু আর দু প্রান্তগুলো হচ্ছে মোটা, বোঝা যাচ্ছে, সেইগুলোকে বলা হচ্ছে অবতল ধরনের লেন্স। তো লেন্সের এইরকম বিভিন্ন শ্রেণী বিভাগটা আমরা জানলাম। এর পরের আলোচনার বিষয়বস্তু যেটা থাকবে, এই সমস্ত লেন্স গুলোর নিয়ে আমরা তার যখন বিভিন্ন প্রকার পার্থক্য তুলনা করতে যাব, তো লেন্স গুলো সম্পর্কিত কতগুলো ভৌত সংজ্ঞা আমাদেরকে জানতে হয়।
সেইগুলো জানলে আমরা লেন্সগুলোর মধ্যে তুলনা করতে পারি, তাদের পার্থক্য করতে পারি, সেই বিষয়গুলো। তাহলে লেন্স সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা যেগুলো আমরা বলে লিখে রেখেছি, সেই সমস্ত সংজ্ঞাগুলো কি কি। প্রথম চলে আসছি লেন্স, যখন আমরা বলছি দুটো গোলীয় তল দ্বারা সীমাবদ্ধ হবে, দুটো গোলীয় তল। যেখানে আমরা দর্পণে একটা গোলীয় তল পড়েছিলাম, সেখানে কিন্তু আলোর প্রতিফলন হচ্ছিল, তো এক্ষেত্রে দুটো গোলীয় তল হবে। ধরো আমরা এখানে তাদের কার্যকারিতার উপর ভিত্তি করে আমরা এক প্রকার উত্তল প্রকারের লেন্স, উভয় উত্তল লেন্স নিয়ে আমাদের এই যে লেন্স চ্যাপ্টারে দশম শ্রেণীতে আলোচনা করা হয়ে থাকে, আর উভাবতল লেন্স নিয়ে কিন্তু আমাদের এখানে আলোচনাগুলো করা হয়ে থাকে। একটা হচ্ছে উত্তল বা উভয় উত্তল লেন্স, যাকে আমরা সহজভাবে উত্তল লেন্স বলে থাকি, আর উভাবতল লেন্স তাকে বলা হচ্ছে অবতল লেন্স বলে আমরা উল্লেখ করব। এই সমস্ত লেন্সগুলোর যে বিভিন্ন সংজ্ঞার মধ্যে প্রথম চলে আসছি বক্রতা কেন্দ্র। যে লেন্সটার যে দুপাশের গোলীয় তল রয়েছে, সেই গোলীয় তলগুলো যে কোনো একটা গোলকের কিন্তু একটা অংশ হয়ে থাকবে। সেই সমস্ত গোলকের যে অংশগুলো এবং সেই গোলকের যে কেন্দ্রগুলো, সেইগুলোকে বলা হচ্ছে উক্ত লেন্সগুলোর বক্রতা কেন্দ্র, তলগুলোর। তো এই পাশের যে বক্রতা ব্যাসার্ধ, দুপাশের বক্রতা ব্যাসার্ধ সমান হতে পারে, অসমানও হতে পারে। অর্থাৎ এই পাশের বক্রতা ব্যাসার্ধ এবং দুটো বক্রতা ব্যাসার্ধকে এবারে যদি বক্রতা কেন্দ্রগুলোকে আমরা যদি যুক্ত করে দিই, যে সরল রেখাটা পাই, সেটাকে আমরা বলে থাকি প্রধান অক্ষ। এখন এই পাশের যে ব্যাসার্ধ, এটাকে R1 ধরো আমি বলতে পারি। এই লেন্সটার যে বাম দিকের যে গোলীয় তলটার ব্যাসার্ধ, ডান দিকের গোলীয় তলটার ব্যাসার্ধ R2 বলেও হতে পারে। অর্থাৎ আর যদি উভয় উত্তল লেন্স হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে R1 সমান R2 হবে। যদি উভয় উত্তল না হয়ে থাকে, উভয় উত্তল কিন্তু পুরো সমানভাবে ব্যাসার্ধ না হয়ে থাকে, তাহলে একদিকে আমরা পেতে পারি ছোট, একদিকে পেতে পারি বড়, একদিকে বড়, একদিকে ছোট, এইভাবে বিভিন্ন প্রকারের লেন্স, উভয় উত্তল লেন্স পেতে পারি। তো ঠিক একই রকম ভাবে অবতল লেন্সের ক্ষেত্রেও আমরা দুপাশে যে গোলীয় তলগুলো এঁকেছি, তাদের একটা করে কেন্দ্র থাকতে পারে। সেই কেন্দ্রের যে কেন্দ্রগুলো, সেইগুলো হবে বক্রতা কেন্দ্র, এবং তাদের সংযুক্ত সরল রেখাটা এখানে আমরা বলবো তাদের প্রধান অক্ষ। তো আমরা দুটো চিত্রকে একটু আলাদা করে আঁকছি, তাহলে প্রধান অক্ষ তোমরা জানলে। এরপরে চলে আসছি আলোক কেন্দ্র। একটা ধরো উত্তল লেন্স, তার আলোক কেন্দ্রটা কি জিনিস? আলোক কেন্দ্র হবে লেন্সের মধ্যকার কিংবা বাইরের এমন একটা বিন্দু হবে, সেই বিন্দু অভিমুখী কোনো আলোক রশ্মি গুচ্ছ যদি যায়, তার অভিমুখের কোনো পরিবর্তন হয় না। এইটা হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র অভিমুখী আলোক রশ্মির তার অভিমুখের কোনো পরিবর্তন হয় না। ঠিক একইভাবে যদি উত্তল এবং অবতল লেন্সের ক্ষেত্রে আমরা এই প্রকার যে বিন্দুগুলো সাধারণত পেয়ে থাকি, সেটাকে বলা হচ্ছে আলোক কেন্দ্র। এখন আলোক কেন্দ্রের নির্ণয়টা আমরা কিভাবে করে থাকি? সাধারণত এইভাবে যদি পাতলা লেন্স হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তার মাঝখানের কোনো একটা বিন্দুকে নিয়ে নিতে পারি। কিন্তু যদি লেন্সটা একটু মোটা হয়ে থাকে, তাহলে আলোক রশ্মি কোনো একটা পৃষ্ঠে পড়লো, অপর একটা পৃষ্ঠে সমান্তরাল ভাবে যদি নির্গত হয়ে যায়, তখন সেই আপতন বিন্দু এবং নির্গমন বিন্দুকে আমি যদি যুক্ত করে দিই, সেই যুক্ত করে দিলে যে সরলরেখাটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, সেটাই হচ্ছে আলোক কেন্দ্র। ঠিক একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রেও এক পৃষ্ঠে পড়লো, যদি লেন্সটা মনে করছে এই পৃষ্ঠে পড়েছে, অপর পৃষ্ঠে নির্গত হয়েছে সমান্তরাল ভাবে, এই মাঝের যে আপতন বিন্দু এবং নির্গমন বিন্দুকে যুক্ত করে যে বিন্দুটা পাবো, সেটা হবে আলোক কেন্দ্র। তো এখন আলোক কেন্দ্র জানার পরে এরপরে চলে আসছি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে বলছি তার ফোকাস। তাহলে বিভিন্ন সংজ্ঞাগুলো আলোচনা করতে একটা আলাদা ছবি আমরা আঁকতে হবে, না হলে কিন্তু ছবিটা জটিল আকার দেখা যাবে। তো প্রথমে চলে আসছি ফোকাস। আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে সবগুলো বিষয়কে আলোচনা করছি। ফোকাস, তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস কিন্তু আমরা পাবো আবার মুখ্য ফোকাস, গৌণ ফোকাস। যদি মুখ্য ফোকাস বিষয়টা কি? যদি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায়,
প্রধান অক্ষের সমান্তরালে যাওয়ার পর লেন্স থেকে প্রতিসৃত হওয়ার পরে লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে যাবে সেইটা হচ্ছে তার মুখ্য ফোকাস। এখন মুখ্য ফোকাস আমরা জেনে থাকি যে দু প্রকারের হয়ে থাকে। এক প্রকারটাকে বলা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, আর একটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। বিষয়টা কি? প্রথম মুখ্য ফোকাসকে সেই বিন্দুটা ধরা হয় যেখান থেকে প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দু থেকে আলোক রশ্মিগুলো লেন্সের মধ্যে দিয়ে প্রতিসৃত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়, সেই বিন্দুটাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস। অপরপক্ষে আমরা এই যে ছবিটা এঁকেছি, প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সের মধ্যে প্রতিসৃত হওয়ার পর যে বিন্দুতে মিলিত হয়েছে, এটাকে আমরা বলবো দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে এখানে কোন নীতির উপর ভিত্তি করে প্রথম দ্বিতীয় করেছে সেটা সুস্পষ্ট আমার জানা নেই। তাহলে এইভাবেই কিন্তু সংজ্ঞাগুলোকে সংজ্ঞায়িত করা হয়েছে, যেখানে প্রথম মুখ্য ফোকাস বলতে যে বিন্দু থেকে প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দু থেকে নির্গত হয়ে গেলে লেন্স থেকে প্রতিসৃত হওয়ার পরে সমান্তরাল হয়ে যায়, তো এটাই হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। তো ফোকাস, এরপরে চলে আসি গৌণ ফোকাস। তো ঠিক একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রেও আমরা দেখব ফোকাস বলতে আমরা কোনটা বোঝাবো। অবতল লেন্সের ক্ষেত্রে যে লেন্সের মধ্য দিয়ে বা প্রধান অক্ষের সমান্তরালে যাবে যে রশ্মিগুলো যাওয়ার পরে লেন্স থেকে প্রতিসৃত হওয়ার পর এমন অপসারী রশ্মিতে পরিণত হবে এবং তাদেরকে পিছনের দিকে বাড়িয়ে দিলে যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে, তো সেইটাই হচ্ছে যে মুখ্য ফোকাস। তো এবার এক্ষেত্রেও মুখ্য ফোকাসকেও আমরা সেখান থেকে ধরতে পারি যেখান থেকে পাঠালে অপসারী রশ্মিতে পরিণত হয়ে যায়, সেটাকে প্রথম মুখ্য ফোকাস বলে তো ধরা হয়ে থাকে। তো এইভাবে এক্ষেত্রে অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা যদি অপসারী আলোক রশ্মিগুলোকে পাঠাই, তাহলে এটা কিন্তু প্রকৃতপক্ষে দ্বিতীয় মুখ্য ফোকাস হয়ে থাকবে অবতল লেন্সের ক্ষেত্রে। আর প্রথম মুখ্য ফোকাস কি হবে? যে সমস্ত অপসারী রশ্মিগুলো লেন্স থেকে প্রতিসৃত হওয়ার পরে সমান্তরাল হয়ে যায়, তো সেই রশ্মিগুলোকে পেছনের দিকে বাড়ালে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেটাকে বলা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। তো এইভাবে অবতল লেন্সের ক্ষেত্রেও আমরা মুখ্য ফোকাসকে বিষয়টাকেও জানলাম। তো এরপরে চলে আসছি গৌণ ফোকাস। গৌণ ফোকাস কি? যদি উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে না এসে প্রধান অক্ষের সঙ্গে কোণ করে আসা সমান্তরাল আলোক রশ্মিগুলো লেন্স থেকে প্রতিসৃত হওয়ার পরে প্রধান অক্ষের উপর নিশ্চয় মিলিত না হয়ে একটা অপর যে বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দু থেকে বলা হচ্ছে গৌণ ফোকাস। তাহলে প্রধান অক্ষের সঙ্গে কোণ করে আসছে, তো এই প্রধান অক্ষের সঙ্গে কোণ করে আসলে এই যে ফোকাস বিন্দুটা, এখন ফোকাস বিন্দুটাকে দিয়ে যদি আমি একটা তল কল্পনা করি, ফোকাস তলে তৈরি হয়। যেমন ভাবে মুখ্য ফোকাস গুলোর আমরা এঁকেছিলাম, এখানে যদি একটা তল কল্পনা করে থাকি, তলে ফোকাস তলে কিন্তু একটা বিন্দুটা তৈরি হয়। এক্ষেত্রে গৌণ ফোকাসটা কিন্তু সেই ফোকাস তলেই গঠিত হবে, ফোকাস তল। ঠিক একই রকম ভাবে এক্ষেত্রেও আমরা গৌণ ফোকাস তল এই সমস্ত গুলো আমরা জানতে পারি। এরপরে চলে আসছি ফোকাস দৈর্ঘ্য। তো আমরা যখন এখানে দৈর্ঘ্য মাপ করব, আমরা সব সময় আলোক কেন্দ্র থেকে মাপ করার চেষ্টা করব হচ্ছে দৈর্ঘ্যগুলোকে। সব সময় আলোক কেন্দ্র থেকে মাপ করা হবে। যেমন দর্পণের ক্ষেত্রে আমরা কি থেকে মাপ করেছিলাম? সব মেরু থেকে মাপ করা হয়েছিল। এক্ষেত্রে মাপ করা হবে কিন্তু আলোক কেন্দ্র থেকে। তো এক্ষেত্রে আমাদেরকে কিন্তু যে চিহ্ন প্রকরণ রয়েছে, ফোকাস দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে যে চিহ্ন প্রকরণ রয়েছে, সেই চিহ্ন প্রকরণটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আলোক রশ্মিগুলো সবসময় বাম দিক থেকে যেন আসছে ধরে নিতে হবে, এবং এই দিকে আমরা নেগেটিভ, আলোক কেন্দ্র থেকে দূরত্বগুলোকে নেগেটিভ, এই দিকে পজিটিভ ধরবো, আর উপরের দিকে বললে পজিটিভ, নিচের দিকে আমরা নেগেটিভ ধরবো। চিহ্ন প্রকরণের যে নিয়মটা আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে বা অবতল দর্পণের ক্ষেত্রে বলেছি, সেই একই কিন্তু যে চিহ্ন প্রকরণ এখানে প্রযোজ্য হবে। তো আমরা এই সমস্ত বিভিন্ন ভৌত সংজ্ঞাগুলো, বিভিন্ন প্রকার সংজ্ঞাগুলো লেন্সের ক্ষেত্রে আমরা জানলাম। এখন যেমন ভাবে উত্তল দর্পণ বা অবতল দর্পণের ক্ষেত্রে আমরা ফোকাস দৈর্ঘ্য, এক্ষেত্রে এই যে ফোকাস বিন্দু থেকে আলোক কেন্দ্র পর্যন্ত এই দূরত্বটাকে বলা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, যাকে এফ দিয়ে চিহ্নিত করা যায়। এখন এই সমস্ত
ক্ষেত্রে আমরা কিন্তু পাচ্ছি দুটো বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্য। দর্পণের ক্ষেত্রে যেহেতু একটা গোলীয় তল ছিল তাই ছিল একটা মাত্র বক্রতা ব্যাসার্ধ। তো এক্ষেত্রেও আমরা এর পরের আলোচনাটা আমরা যেটা করছি, তাহলে এখানে আমরা এই ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে চিহ্ন প্রকরণ যেটা ধরলাম সেটা কিন্তু দর্পণের যে নীতি ছিল এক্ষেত্রেও সেম। তো এক্ষেত্রে আমরা দর্পণের ক্ষেত্রে যেমন ভাবে f সমান r/2 পড়েছিলাম, এটা কিন্তু দর্পণের ক্ষেত্রে ছিল। কিন্তু গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে যে সম্পর্কটা আমরা পাবো, বক্রতা ব্যাসার্ধ সঙ্গে সম্পর্কিত যে সম্পর্কটা ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে আমরা পেয়ে থাকবো। তো মনে করছি এটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা ফোকাস, এটা এইখান থেকে দূরত্বটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। এই পাশের এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ r1, এই পাশের যে গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে r2। বোঝা গেছে? তো এইখানে আমরা যে সূত্রটা বা সম্পর্কটা জানি সেই সম্পর্কটা কিন্তু এখানে আমরা নির্ণয় করছি না, এইটাকে বলা হয় লেন্স মেকার ফর্মুলা। সেই সূত্রটা তোমরা দেখো, এই লেন্সটার যে মেটেরিয়ালের তৈরি তার প্রতি সরাঙ্ক যদি মিউ হয়ে থাকে এবং এর ফোকাস দৈর্ঘ্য যদি উভয় উত্তল লেন্সটা নিয়ে আলোচনা করি, তাহলে এই ফোকাস বা এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে সেটা আমরা পাবো সেই সূত্রটা, লেন্স মেকারের সূত্র যেটা বলা হচ্ছে 1/f = μ1 to 2। এটা যদি 1 নম্বর মাধ্যম, লেন্সটাকে যদি 2 নম্বর মাধ্যম বলি, μ1 to 2 - 1 ইনটু 1/r1 - 1/r2। এই হচ্ছে সম্পর্ক, যে ক্ষেত্রে r1 r2 টা কি জিনিস, f টা কি জিনিস সেটা নিশ্চয়ই বুঝলে। তো দেখতে পাচ্ছ ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে বক্রতা ব্যাসার্ধ একটা যেন সম্পর্ক সরলযুক্ত অবস্থায় রয়েছে। যত বড় বড় বক্রতা ব্যাসার্ধ হবে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটাও তো সেম হবে। তো এই যে সম্পর্কটা জানার পরে এখন আমরা যে বিষয়টাতে আলোচনা করতে আসবো প্রধানত, যেটা বলেছিলাম লেন্সে আলোর প্রতিসরণ। লেন্সের মধ্য দিয়ে আলোগুলো বিভিন্ন যে প্রতিসরণ হবে সেইটার আমরা রেখাচিত্র অঙ্কন করব এবং অবশ্যই এখানে প্রতিসরণের যে নিয়মগুলো সেটা কিন্তু প্রযোজ্য হবে। আমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকার যে রেখাচিত্রগুলো আঁকবো সেটা কি, বিভিন্ন প্রকার লেন্সটা আগে নেব। যেমন প্রথম ধরো একটা আমরা উত্তল লেন্স নিচ্ছি, আর একটা অবতল লেন্স নিচ্ছি, সব উভয় উত্তল লেন্স আর উভয় অবতল লেন্স আমরা নিচ্ছি। তো লেন্সের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণের রেখাচিত্র আঁকতে গিয়ে আমরা ধরো একটা রশ্মি যে কোনো কোণের লেন্সের উপর যদি পড়ে, আমরা রশ্মিগুলোকে আবার সমান্তরাল রশ্মি, অভিসারী রশ্মি, অপসারী রশ্মি এইগুলো নিয়ে অঙ্কন করব। তাহলে এই লেন্সের এইটা কিন্তু দুটো তল, এই তলে লঘু থেকে ঘনর দিকে যাচ্ছে, তো এই তলে এখানে একটা স্পর্শক টানলে এইখানে যদি তার উপর অভিলম্ব অঙ্কন করি, এইটা হচ্ছে আপতন কোণ। এক্ষেত্রে অভিলম্ব থেকে এখানে বাঁক তার শুরু হবে। তো চিত্রটাকে একটু যদি বড় করে অঙ্কন করা যায় আমাদের বুঝতে সুবিধা হবে। তো লেন্সটাকে একটু বড় করেই আমি আঁকছি। তাহলে এই লেন্সে মনে করে একটা সমান্তরাল আলোক রশ্মি এসে পড়েছে। তো এই রশ্মিটা এই তলে, এই তলটা কিন্তু এখানে স্পর্শক টানলে এটা হচ্ছে বিভেদ তল, এই বিভেদ তলের উপর লম্ব অঙ্কন করলে এটা হচ্ছে অভিলম্ব। তাহলে এইটা হচ্ছে আপতন কোণ। আপতন কোণ থেকে একটু প্রতিসরণ কোণ একটু বাঁকা হয়ে কমে যাবে, ঘন থেকে লঘু থেকে ঘনর দিকে যাচ্ছে, তাহলে এইভাবে অভিলম্বের দিকে বেঁকে গেল। এবারে এখানেও যখন যেখানে পড়ছে সেই আপতন বিন্দুতে একটা স্পর্শক যদি আমি অঙ্কন করি, তাহলে এই স্পর্শকের পরে এই বিন্দুতে আমি যদি একটা অভিলম্ব অঙ্কন করি, তাহলে এইটা হচ্ছে আপতন কোণ। এক্ষেত্রে এইটাও ছিল প্রতিসরণ কোণ, এটা হচ্ছে আবার এক্ষেত্রে আপতন কোণ। এই আপতন কোণ এবারে লঘু থেকে ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে, ঘন থেকে লঘুর দিকে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। তো এইভাবে প্রতিসরণের রেখাচিত্রগুলো আমরা, তাহলে সমান্তরাল আলোক রশ্মিগুলো কিন্তু অভিসারী রশ্মিতে পরিণত হয়ে যায়। তাহলে এখানে আমরা সমান্তরাল রশ্মি থেকে এখানে পাবো যে অভিসারী রশ্মি। যদি রশ্মিটা সমান্তরাল না হয়ে ঠিক একই রকম ভাবে আমি যদি অবতল যে লেন্সের ক্ষেত্রে প্রতিসরণ কি রকম ভাবে তার চিত্রটা অঙ্কন করি, প্রথম যে সমান্তরাল রশ্মিগুচ্ছগুলো যেগুলো আসছে, তাহলে প্রত্যেক জায়গায় প্রতিসরণের নিয়ম মেনেই কিন্তু অভিলম্ব অঙ্কন করে লঘু থেকে ঘনর দিকে গেলে একটু
সেই বিভেদ তলের থেকে একটু কিন্তু তার বাঁক হবে, এক্ষেত্রে আপতন কোণ তা থেকে একটু বাঁক নিয়ে ভেতরে ঢুকবে। কিন্তু এক্ষেত্রে আমাকে এই স্পর্শকটা যেটা অঙ্কন করছি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা অভিলম্ব থেকে দূরে সরে যাওয়ার কথা, তো এখানে চিত্র আমাদের কিন্তু অস্পষ্ট হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কি হচ্ছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। মনে করো এই তলে পড়েছে, এখানে কিন্তু আমাকে স্পর্শকটা টানতে হবে সঠিকভাবে, এবং সেই স্পর্শকটা যে বিন্দুতে পড়েছে সেক্ষেত্রে অভিলম্ব টানতে হবে। এটা আপতন কোণ, তো এটা অভিলম্বের দিকে এইভাবে সোজাসুজি না গিয়ে অভিলম্বের দিকে বেঁকে যাবে, অভিলম্বের দিকে বেঁকে গিয়ে এখানে পড়বে। ঠিক আছে, এই তলে যেখানে পড়বে সেখানেও একটা স্পর্শক টানো, সেখানে একটা অভিলম্ব টানো, দিয়ে অভিলম্ব থেকে আবার দেখো ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে, তো অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তো এইভাবে সমান্তরাল আলোক রশ্মি পড়লে অপসারী রশ্মিতে পরিণত হবে। ঠিক একইভাবে আমরা এই উত্তল দর্পণ হোক অবতল দর্পণ দর্পণ বলছি, লেন্সটাকে যদি আমি লঘু মাধ্যমে না রেখে এই কাঁচের তুলনায় এটাকে ঘন মাধ্যম করে দিই, কাঁচটা বর্তমানে যদি লঘু হয়ে যায়, তো যেটা আমরা বলছিলাম এটা কার্বন ডাই সালফাইডে ডুবিয়ে রেখে দিয়েছি, যার প্রতিসরাঙ্ক 1.63 আর হচ্ছে কাঁচের ক্ষেত্রে 1.54। তো এই রকম ভাবে যদি হয়ে থাকে তাহলে দেখতে পাচ্ছ এক্ষেত্রে কিন্তু আলোক রশ্মি এখানে এসে পড়ার পরে, সমান্তরাল আলোক রশ্মি পড়ার পর ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তো এই ক্ষেত্রেও সেম কেস, এটা অপসারী রশ্মিতে পরিণত হবে। তাহলে লেন্সটাকে আমরা কোন মাধ্যমে রেখেছি, সেই মাধ্যমটা লেন্সের তুলনায় আলোকীয় ঘন মাধ্যম না লঘু মাধ্যম, তার উপর ভিত্তি করে কিন্তু লেন্সটা তার কার্যকারিতা করবে, এবং এটা তখন অপসারী রশ্মি লেন্সে পরিণত হয়ে যাবে। তাহলে একটা উত্তল লেন্সও কিন্তু অপসারী লেন্সের মতো আচরণ করতে পারে। তো এইভাবে আমরা আলোচনাটাকে বেশি দীর্ঘায়িত না করে তোমরা নিজেরা কিন্তু বাকি জিনিসটাকে বুঝতে পারবে। বিভিন্ন মাধ্যমে রেখে আলোচনা করলাম, সেই রকম বিভিন্ন প্রকার যদি আমরা রশ্মি অঙ্কন করি, যদি সমান্তরাল রেখেছিলাম এরপরে যদি অভিসারী রশ্মি করি, তাহলে অভিসারী রশ্মি কিন্তু এক্ষেত্রে আরো অভিসারী রশ্মিতে পরিণত হবে, আর অপসারী রশ্মি যদি পড়ে সেটা অপসারী রশ্মি যেগুলা লেন্সের উপর পড়েছিল আমরা যদি দেখে থাকি, সেখান থেকে পড়ার পরে তুলনামূলক সে অভিসারী ধর্মটা সে বজায় রাখবে। তো লেন্স যদি মোটা হয়ে থাকে তার দুটো তলেই কিন্তু প্রতিসারণ ঘটবে। তবে আমাদের সিলেবাসে এখানে লেন্সটা যেটা অঙ্কন করা হচ্ছে, এই লেন্সটা কিন্তু পাতলা লেন্স বলে আমরা ধরবো, যে লেন্সটার থিকনেস তার বক্রতা ব্যাসার্ধ গুলো যে দুপান্তের বক্রতা ব্যাসার্ধের তুলনায় সেটা অনেক ছোট। তো এই প্রকার লেন্সের ক্ষেত্রে আমরা যদি সমান্তরাল পড়ি অভিসারী হবে, অভিসারী পড়লে অভিসারী হয়ে যাবে, অপসারী পড়লে তাকেও অভিসারী করে দেবে। যে সমস্ত রশ্মিগুলো ধরো অভিসারী রশ্মি পড়েছে, তাহলে এগুলো অভিসারী ছড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই ছড়িয়ে যাওয়ার পরিমাণটা কিন্তু কমে যাবে, কমে গিয়ে তাকে আরো কিছুটা অভিসারী হওয়ার মানটাকে অপসারীটাকে অভিসারীতে পরিণত করে দেয়। তো সেই কার্যের জন্য কিন্তু লেন্সটাকে সবসময় অভিসারী লেন্স বলে বলা হচ্ছে। তো এখন এই লেন্স কেন অভিসারীর মতো আচরণ করছে, উত্তল লেন্সটা অবতল লেন্সটা কেন যে অপসারীর মতো আচরণ করছে, তার ছোট্ট যে বিবৃতিটা আমরা যদি লেন্সটাকে ছোট ছোট পার্টে ভাগ করে দিই, এটা একটা যেন যে প্রিজমের অংশতে রূপান্তরিত করে দিচ্ছি। প্রিজমের মধ্য দিয়ে আলো গেলে যেমন তার ভূমির দিকে বেঁকে যায়, এক্ষেত্রেও উত্তল লেন্সগুলোর ক্ষেত্রে ভূমির দিকে বাঁকবে, আর অবতল লেন্সগুলোর ক্ষেত্রে তাকে যদি ছোট ছোট পার্টে ভাগ করে আলোক রশ্মি যেটা যাচ্ছে সে ভূমির দিকে বাঁকছে। তো এইভাবে এক্ষেত্রে কিন্তু অপসারী আলোক রশ্মিতে পরিণত হয়ে যায়। তো এইভাবে উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স আর অবতল লেন্সকে কেন অপসারী লেন্স বলা হয়, সেটা তোমরা এই 3 নম্বর যে আলোচনাটা রাখলাম সেটা তোমরা বুঝতে পারছো। লেন্সটাকে বিভিন্ন পার্টে পার্টে ভাগ করে কতগুলো প্রিজমের অংশতে রূপান্তরিত করলে প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ যেভাবে হয়েছিল সেভাবেই যদি অঙ্কন করে দেখা যায় যে ভূমির দিকে বাঁকছে, তো এভাবেও আমরা ব্যাখ্যা করতে পারি। এরপরে চলে আসছি এই আজকে আলোচনার যে শেষ অংশটা, যেখানে আমরা আলোচনা করব যে লেন্সের মধ্য দিয়ে প্রতিবিম্ব গঠন করার জন্য আমরা কিভাবে এগোবো। প্রতিবিম্ব কাকে বলে বলেছি, যে কোনো একটা বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর, বা যে কোনো উৎস থেকে আগত আলোক রশ্মি গুচ্ছগুলো প্রতিসৃত হওয়ার পর এক্ষেত্রে
যদি সত্যিকারের মিলিত হয় সদ্বিম্ব, যদি না মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় সেটা হচ্ছে অসদ্বিম্ব। তো এখন কোন উত্তল লেন্সে আমরা প্রতিবিম্ব গঠন করার জন্য আমরা কি প্রক্রিয়াগুলো অবলম্বন করব। তো একটা বস্তু থেকে তো অসংখ্য ধরনের রশ্মি আসতে পারে, তার মধ্যে আমরা প্রধানত 3 প্রকারের রশ্মিকে নিয়ে আমরা আলোচনাটা সাধারণত প্রতিবিম্ব গঠনটা করে থাকি। সেই 3 প্রকার রশ্মিটা কি? যেমন ভাবে দর্পণের ক্ষেত্রে আমরা 4 প্রকার রশ্মি নিয়ে আলোচনা করেছিলাম, এখানে আমরা 3 প্রকারের রশ্মিকে নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরাল গেলে সেই রশ্মিটা কিন্তু ফোকাস দিয়ে যাবে। দ্বিতীয় আরেকটা রশ্মি যেটা আমরা সবসময় নেব, যেটা আলোক কেন্দ্রগামী হবে, সেটার কোনো অভিমুখ পরিবর্তন হবে না। আর এক প্রকারের রশ্মি যেটা নেব, সেটা যেটা ফোকাস দিয়ে যাচ্ছে, ফোকাস বিন্দুগামী রশ্মি কোনো দর্পণে এসে পড়লো অভিলম্ব থেকে, সে সমান্তরাল হবে। এই প্রধানত 3 প্রকার রশ্মির মধ্যে আমরা যে কোনো দুটো রশ্মি নিয়েই কিন্তু আমরা প্রতিবিম্ব গঠনটা করব। ঠিক একই রকম ভাবে অবতল লেন্সের ক্ষেত্রেও আমরা যদি 3 প্রকার রশ্মি নিয়ে থাকি, একটা প্রধান অক্ষের উপর পড়ে সমান্তরালে এসে এমন ভাবে প্রতিষ্ঠিত হবে যে ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে। দ্বিতীয় আরেকটা রশ্মি নিয়ে আমরা করব, যে ক্ষেত্রে আমরা সেই রশ্মিটাকে আলোক কেন্দ্রগামী যে রশ্মি নেব, যেটার কোনো দিক পরিবর্তন হবে না। আর এক প্রকারের রশ্মি আমরা কখনো অঙ্কন করার সময় নেব, যেটা যে ওই ফোকাস বিন্দুগামী কোন আলোক রশ্মি যেটা যাচ্ছে, সেটা পড়ার পরে ওখান থেকে যে সমান্তরাল হয়ে নির্গত হবে। তো এই রকম 3 প্রকার রশ্মির মধ্যে যে কোনো 2 প্রকার রশ্মি নিয়েই আমরা প্রতিবিম্বগুলো গঠন করব। তো এর পরবর্তী ক্লাসে সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওতে এই ছোট্ট বিষয়টাকে আমরা আলোচনা করলাম। সঙ্গে সঙ্গে এখান থেকে দেওয়া যদি কোনো প্রশ্ন তোমাদের পড়ে, সেই সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো একটু দেখা যাক। যেমন ভাবে যদি বলে জলের ভেতরে সৃষ্টি হওয়া কোনো বুদবুদ, সেটা কি ধরনের লেন্সের মতো আচরণ করে। তো জলের ভেতরে কোনো একটা বুদবুদ তৈরি হয়েছে, তো এখান থেকে যে আলোক রশ্মিগুলো যাচ্ছে লঘু থেকে ঘনতে যাচ্ছে, দেখতে পাবে এখান থেকে লঘু থেকে ঘন দিকে যে গেলে সে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তো অভিলম্ব একটা বুদবুদের যে সেন্টার থেকে টানা সমস্ত রেখাগুলো, এইগুলাই হচ্ছে অভিলম্ব। এখন উৎসটা যদি অন্য কোথাও থেকে থাকে, এই অভিলম্বে এখানে পড়া মানেই অভিলম্ব থেকে অভিলম্বের দিকে বেঁকে যাবে। এক্ষেত্রে এই রশ্মিটা ধরো মনে করো এখানে এই বিন্দুতে এসে পড়েছে, তো অভিলম্ব থেকে অভিলম্বের দিকে বেঁকে যাবে। অর্থাৎ এইভাবে অপসারী রশ্মি অর্থাৎ অবতল যে লেন্সের মতো এটাকে দেখাবে। সরি, এটা দেখতে পাচ্ছ এইদিকে ছড়িয়ে যাওয়ার কথা ছিল, এটা উত্তল লেন্সের মতো এই আচরণটা করতে থাকবে। তো প্রতিসরণের প্রত্যেক ক্ষেত্রে প্রতিসরণের নিয়ম মেনে তো এইভাবে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, ছড়িয়ে না গিয়ে এভাবে বেঁকে যাচ্ছে। তো এইভাবে, তো এটা প্রকৃতপক্ষে এটা কোন প্রকার, প্রশ্নটা হচ্ছে কি জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কোন ধরনের লেন্সের ন্যায় আচরণ করে। তাহলে প্রকৃতপক্ষে এটা কি কোন ক্ষেত্রে, আবার যখন জল থেকে বেরোবে সেক্ষেত্রেও তার যে কার্যকারিতাটাও দূরের দিকে সরে যাবে। এটা তো জলের মধ্যের বুদবুদ, আবার যেখানে আলোক রশ্মিটা এসে পড়লো জলের তলে, সেখান থেকে বেরোনোর সময় কিন্তু দূরের দিকে সরে যাবে। তো এইভাবে আলোক রশ্মিটা কিন্তু এই রশ্মিটা একটা অপসারী হয়ে যাচ্ছে, তাহলে এটা কি একটা অপসারী লেন্সের ন্যায় আচরণ করবে। তো এটার সঠিক বিবৃতিটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের ভিডিওটাকে দীর্ঘায়িত না করে এই ভিডিওটাকে তোমরা সুন্দর করে দেখবে, যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলাম ভালো করে তোমরা পড়বে।